বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে আমরা প্রতিদিনই আলাপ করছি তার ক্রিয়া প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গোটা বিশ্ব জুড়ে এই মহা আতঙ্ক এবং তার সঙ্গে কিভাবে খাপ খাইয়ে চলতে হবে, এই আতঙ্ক আমাদেরকে আসলে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে, কারণ এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াইয়ে গোটা পৃথিবী হিমশিম খাচ্ছে। আজকে আমরা কোভিড-19 প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে একেবারে ভিন্ন ধরনের দুটো বিষয়ে আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করবার চেষ্টা করব আজকে যে আমরা অনেকেই জানি যে এই কোভিড-19 পৃথিবীকে যেভাবে আক্রমণ শুরু করেছে সেটি স্বাস্থ্য ঝুঁকি, মৃত্যু ঝুঁকির বাইরেও অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, কূটনৈতিক নানা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এবং এই খবর আমাদের কম বেশি সকলেরই জানা। এই কয়েক মাসে ঘরে ঘরে নানা ধরনের অশান্তি শুরু হয়েছে, সব ঘরে না হলেও অনেক ঘরেই। ডোমেস্টিক ভায়োলেন্স বা গৃহ নির্যাতন, গৃহে গৃহে নির্যাতন সেটি শুরু হয়েছে। বিবাহ বিচ্ছেদের ঘটনা পৃথিবী জুড়েই বেড়েছে, এমনকি যে চীনে এটির শুরু সেখানটা তো উদ্বেগজনক পরিস্থিতি। আমরা যদি কিছু চিত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে বাংলাদেশে যখন কোভিড-19 আমরা জানি যে মার্চে শুরু হয়েছে এবং ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের ধর্ষণ, যৌতুকের দাবিতে নির্যাতন, যৌন নিপীড়ন, অপহরণের ২৮টি মামলায় গ্রেফতার হয়েছেন ৩৭ জন। মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সারা দেশে ২১টি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। এবং ইউএনএফপি এর একটি রিপোর্ট, ইম্প্যাক্ট অফ দ্য কোভিড-19 প্যান্ডেমিক অন ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড এন্ডিং জেন্ডার বেসড ভায়োলেন্স, ফিমেল জেনিটাল মিউটিলেশন অ্যান্ড চাইল্ড ম্যারেজ শীর্ষক এক বৈশ্বিক প্রতিবেদন বলছে যে লকডাউনের ফলে সারা বিশ্বে অতিরিক্ত ৩,১০,০০,০০০ সহিংসতার ঘটনা ঘটবে। জাতিসংঘ মহাসচিব ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়টি করোনা ভাইরাস মোকাবেলা কৌশলের তালিকায় যুক্ত করবার জন্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা কথা বলবো আফগানিস্তানের বিষয় নিয়েও। আমাদের দক্ষিণ এশিয়ার একটি দেশ এবং যথেষ্ট অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দীর্ঘকাল ধরে এই দেশটি, এবং সেখানে নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটছে এবং সেই আফগানিস্তানের ভেতরকার পরিস্থিতি আসলে এই অঞ্চলকেও নানা সময় নানাভাবে অশান্ত করছে এবং এখন পর্যন্ত এই অঞ্চলকে উদ্বেগের মধ্যে রেখেছে। এই দুই বিষয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন দুজন বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের হিউস্টন থেকে যুক্ত হচ্ছেন ডক্টর নুসরাত আমিন। ডক্টর নুসরাত আমিন is the senior director at Daya Inc., Houston-based non-profit organization. Dr. Amin has worked in the field of domestic violence since 1999 and has over 13 years of management experience in non-profit. She is working for the past 13 years at Daya, an agency which works with survivors of domestic violence and sexual assault and promotes healthy family relationship in the South Asian community for the past 24 years. She has a project management experience and has been consulted on gender rights by various NGOs and international organizations, including UNDP, DFID, Save the Children Fund. Dr. Amin is also a lawyer and academic working primarily in the area of gender rights, currently visiting a scholar at Rice University Center for the Study of Women, Gender and Sexuality at Rice University, Houston, Texas. She is also an adjunct and taught in CWGS and faculty at the Master of Liberal Studies, Glasgow Continuing School at Rice University, Texas. She was previously an associate professor in the Law Department, Dhaka University, Bangladesh, and a judicial assistant to the Chief Justice of the Bangladesh Supreme Court. Dr. Amin holds a PhD in domestic violence and law from the United Kingdom and has published extensively in her field. Her book, Wife Abuse in Bangladesh, an Unrecognized Offense, has been cited extensively worldwide, including in the UK Home Office's COIS report. আমাদের সঙ্গে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে যুক্ত হচ্ছেন চয়নিকা সাক্সেনা। চয়নিকা সাক্সেনা is a PhD candidate in the Department of Geography, National University of Singapore. She was formerly at RSIS Singapore as a student research assistant and postgraduate student of international relations. Her doctoral thesis looks at the dwelling experiences of the Afghan transnationals in the Indian cities of New Delhi and Kolkata. She has more than 7 years of research experience on Afghanistan and has published and presented on related matters nationally and internationally. She is fluent in Hindi, Urdu, English, has working knowledge of Farsi and a basic knowledge of Arabic. Dr. Nusrat Amin এবং চয়নিকা সাক্সেনা, welcome to the program.
ডক্টর নুসরাত আমিন, একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে বিষয় নিয়ে আপনি কাজ করছেন, আমি আপনার পরিচিতি পর্বেই বললাম। সো এই বিষয়টি আসলে কেন বেছে নিলেন? আমি জানি যে আপনি একজন লয়ার, আপনি শিক্ষকতা করেছেন বিশ্ববিদ্যালয়ে, এখনো করছেন আইন বিষয়ে। সো কেন এই বিষয়টি আপনি বেছে নিলেন এবং আপনার অর্জন কি মনে হচ্ছে, অর্থাৎ মানসিক প্রশান্তির জায়গা কি এই কাজ করতে গিয়ে? ছোট্ট করে যদি বলেন আমাদেরকে সূচনায়। আমি আসলে ছোটবেলা থেকেই চিন্তা করতাম কিভাবে মানুষের উপকার করা যায়, যারা নিডি তাদের কিভাবে সাহায্য করা যায়। এবং যখন বড় হলাম চিন্তা করলাম যে মহিলাদের রাইট নিয়ে তেমন কোনো কাজ করা হচ্ছে না। এবং যেহেতু আমি আইনে পড়ছি, আমি দেখলাম যে একটা ঘাটতি রয়ে গেছে এখানে। আমাদের তখন পর্যন্ত যখন আমি কাজ করছিলাম পিএইচডিতে, তখন বাংলাদেশের কোনো স্পেসিফিক ল ছিল না অন ডোমেস্টিক ভায়োলেন্স। অনেক ল ছিল এবং আছে স্পেশাল ল, কিন্তু স্পেসিফিক কোনো ল ছিল না, যার জন্য অনেক রকম মিসইউজ অফ ল হচ্ছিল। এবং তার ভিত্তিতে আমি ভাবলাম যে আমাকে এই কাজটি করতে হবে, এবং এই সুযোগটা নিয়েই আমি যুক্তরাজ্যে যখন গিয়েছি, আমি পিএইচডিটা সেই কারণেই করেছি। আমি বাংলাদেশে পলিসি লেভেলে কাজ করছিলাম এই একটি ল করার জন্য, এবং 6টি এনজিওর সাথে আমি কাজ করেছিলাম। বাংলাদেশ ন্যাশনাল লয়ার্স উইমেন্স লয়ার্স, আইন সালিশ এবং মহিলা পরিষদ, সবাইকে নিয়ে এক প্ল্যাটফর্মে এসে একটি নতুন ল করার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু আমি পরবর্তীতে আমি চলে এসেছি যুক্তরাষ্ট্রে যখন এই লটা হয়েছে। কিন্তু আমি খুব নিজেকে খুব গর্বিত মনে করি এই কারণে যে আমি এই শুরু করেছিলাম এই যাত্রাটা, এই অ্যাডভোকেসিটা বাংলাদেশে। এবং এই বিষয়ে আপনি ইতিমধ্যে অ্যাওয়ার্ডও পেয়েছেন এই কাজ করতে গিয়ে। জি, আমি একটা যুক্তরাষ্ট্রে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি অন লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অফ ডোমেস্টিক ভায়োলেন্স গত বছর। আমি এখানে যখন আসলাম আমি চিন্তা করলাম আমাকে এই ফিল্ডেই কাজ করতে হবে। আমি রাইসে পড়াচ্ছি জেন্ডার এন্ড ইসলাম, যখন ওনারা আমাকে ডাকছেন অ্যাজ এন এডজাঙ্ক্ট, এবং আমি বিভিন্ন বিষয়ে ওনাদের সাথে আমি গবেষণা করছি এবং পেপার প্রেজেন্ট করছি। কিন্তু আমি যে অর্গানাইজেশনে জয়েন করলাম সেটা হচ্ছে দায়া। এটা একটা সংস্কৃত ওয়ার্ড, আপনারা সবাই জানেন, মিনিং কম্প্যাশন। আমি এখানে জয়েন করে আমি নিজেকে খুব একটা আত্মপ্রসারণের মধ্যে আসলো। আপনি একটু আমাদেরকে বলবেন যে এই যে কোভিড-19 আক্রমণ করবার পরে তার যে থাবা বিস্তার করলো গোটা পৃথিবী জুড়ে, এরপরে এখন আমরা যে খবর পাচ্ছি যে সারা পৃথিবীতেই ডোমেস্টিক ভায়োলেন্স খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। চিত্রটা আসলে কি দেখছেন আপনারা, যেহেতু এই ফিল্ডে আপনি কাজ করেন, এবং কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করেন? বিশ্লেষণটা কি ছোট করে যদি বলেন। তাহলে আমাকে বলতে হবে যে ডোমেস্টিক ভায়োলেন্সটা কি। ইট ইজ অল অ্যাবাউট পাওয়ার অ্যান্ড কন্ট্রোল। একটি ইন্টিমেট পরিস্থিতিতে যখন অ্যাবিউজার বিভিন্নভাবে ম্যানিফেস্ট করেন তার পাওয়ার অ্যান্ড কন্ট্রোলটা তার ইন্টিমেট পার্টনারের উপরে, এবং এই ম্যানিফেস্টেশনটা বিভিন্ন প্যাটার্ন অফ বিহেভিয়ারের মাধ্যমে, অ্যাবিউজিভ বিহেভিয়ারের মাধ্যমে তিনি করেন। যখন যে কোনো পরিস্থিতিতে যখন ক্রাইসিস হয়, তখন দেখা যায় যে এই অ্যাবিউজার তার এই পাওয়ার এন্ড কন্ট্রোলটাকে বিভিন্নভাবে উনি আরো একটু বেশি করে তখন তার কাজ সেটা প্রকাশ পায়। সেটা যে কোনো পরিস্থিতিতে হতে পারে, যেটা ক্রাইসিসে মানুষ এমনিতেই তারা বিভিন্ন রকম প্রেসারে থাকে, স্ট্রেসে থাকে, কিন্তু অ্যাবিউজারদের ক্ষেত্রে দেখা যায় তখন এই কন্ট্রোলটা ওনারা আরো বেশি ভাবে সেটাকে ব্যবহার করেন তার ইন্টিমেট পার্টনারদের সাথে। এবং সেটাই হয়েছে এই কোভিড-19-এ, যেখানে আমরা দেখছি কোভিড-19-এ স্টে হোম যে রুলটা করা হয়েছে সেটা সবার জন্য সেফটির জন্য করা হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি যারা ভিকটিম, যারা সার্ভাইভার্স অফ ডোমেস্টিক ভায়োলেন্স, তাদের জন্য কিন্তু এটা একটা খুবই একটা অসহনীয় একটা সময়ে চলে এসছে। এবং এই কারণেই দেখা যাচ্ছে যে সারা বিশ্বে এর পরিস্থিতিটার অবনতি হচ্ছে, এবং আপনি স্ট্যাটিস্টিক্সে সেটা দেখিয়েছেন। জি, আসবো আমি আপনার কাছে। চয়নিকা, you have been to Afghanistan, speak their tongue and culturally, passionately as well as professionally attached to Afghans. Afghanistan and Afghans' roots spread in towns like Kolkata and Delhi. Is Afghanistan's healthcare adequate to curb the virus outbreak? Are the people abiding orders in provinces? Thank you for your question. So, as far as the first question is concerned about the healthcare infrastructure, so the institutional infrastructure in Afghanistan is a patchwork of
health agencies which are international and national in nature. So you do not have an integrated infrastructure which can handle the pandemic really well. In fact, the current number of active cases in Afghanistan is about 5,400 or even more than that. There's a total of 6,400 cases plus have been registered in Afghanistan, and of which only 700 have been cured. So the healthcare infrastructure in Afghanistan is not adequate to handle the current crisis, and it's expected that the crisis will increase in the days to come, and Afghanistan might have one of the highest infection rates in the world. And as far as people are concerned, I think they find themselves in a very difficult situation here, because on the one hand, they're affected by the virus, they can potentially be affected by it. On the other hand, they are suffering from economic deprivation. So as much as the Afghan government would have wanted them to stay in their houses, they cannot do that because they need to bring bread to their table on a daily basis, which would compel people to go out of their houses. And in fact, in one of the reports that were out in the media, about 60% of the rural population, which is a very massive number, is still not aware of the consequences of the pandemic, is not still aware that the pandemic can come and affect them in grave manners. So as far as public compliance is concerned, I think it is unlikely that we will see it in the same manner as we might see in India or Bangladesh, where people who still want to listen to the government. In Afghanistan, it's unlikely because of because of economic deprivation, because of political insecurity, and a lot of other things. Chanika, a series of attacks carried out in Kabul, Nangarhar and Lagman provinces within a week. Why mothers in labor, pregnant women and newborn babies were the targets of gunmen in Kabul? As far as the why is concerned, we're not really sure about it right now, and I'm speaking as an analyst on Afghanistan because nobody has claimed responsibility for this attack, not even the ISIS, which is generally, I think, at the forefront of claiming such kind of heinous attacks to their credit. So we do not really know why it had happened, but according to the Doctors Without Borders organization, the targets were deliberately chosen. They were methodically chosen, and it happened to be a maternity clinic which is located in a it's located in a district that is heavily populated by Shia sect of Afghanistan. So that could have been one of the reasons why it happened. And considering that at that point of time, expectant mothers who are in labor are the most helpless lot, and perhaps for the sake of spectacle, for creating a spectacle, maybe the terrorist organization behind it had done what they have done. But we cannot really pinpoint the reason as to why it had happened. That it was a ghastly attack, and considering that nobody is claiming it so far, I think even the terrorist organization that might be behind it has now realized that it has done something that it can no longer control, like manage or control or even troubleshoot. ডক্টর নুসরাত আমিন, আমরা আফগানিস্তানের কথা বলছিলাম যে কোনো পরিস্থিতি আসলে নারীরা, শিশুরা তারা বেশি ভিকটিম, এবং আমরা কোভিড-19 পরিস্থিতি আপনার সঙ্গে যেটি আলোচনা করছিলাম সেখানটা তো এই চিত্রটা দেখা যাচ্ছে। হিউস্টনের চিত্র আসলে কি, মানে কোভিড-19 পরিস্থিতি কিংবা এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের পরিস্থিতিটা একটু ছোট্ট করে আমাদেরকে বলেন, তারপর আমি অন্য প্রশ্নে যাচ্ছি আপনার সঙ্গে। স্পেশালি ভায়োলেন্সের চিত্রটাকে আপনি যেহেতু কাজ করছেন সেটাও একটু শুনতে চাইব, যে ডোমেস্টিক ভায়োলেন্সের চেহারাটা আসলে কেমন সেখানে। ধন্যবাদ, ইটস এ গ্রেট কোয়েশ্চেন। আমি হিউস্টনে যেটা দেখছি যে স্ট্যাটিস্টিক্স নিয়ে আসলে আমরা যারা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করি কিংবা আমি একাডেমিক হিসাবে যেটা কাজ করি, আমাদের কাছে 1 is too many। সুতরাং স্ট্যাটিস্টিক্যালি আমরা এটাকে না চিন্তা করে আমরা চিন্তা করতে হবে আমাদেরকে আমরা কিভাবে এটাকে মোকাবেলা করব। আমাদের হিউস্টনে 19% বেড়ে গেছে বিভিন্ন কাউন্টি হিসাবে। এখানে যে স্ট্যাটিস্টিক্সটা, পুলিশের কাছে কত কল আসছে, ন্যাশনাল হটলাইনে কত কল আসছে ইত্যাদি, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্ট্যাটিস্টিক্স, তাই না? কিন্তু আমাদেরকে দেখতে হবে কিভাবে এটা মোকাবেলা করতে হবে। অ্যাজ এ সিনিয়র ডিরেক্টর একটা নন প্রফিট, আমরা যে সার্ভিসেস গুলা প্রোভাইড করি সেটা হচ্ছে একটা ডিরেক্ট সার্ভিস, দ্বিতীয়টা হচ্ছে প্রিভেন্টিভ ওয়ার্ক। এই ডিরেক্ট সার্ভিসের মধ্যে আমরা কাউন্সেলিং করি, আমরা কেস ম্যানেজমেন্ট করি, লিগাল এবং হাউজিং অ্যাডভোকেসি করি। এখন প্রশ্ন হচ্ছে এই যে কোভিড এর মধ্যে আমরা কিভাবে সেটাকে করব। এটা তো একটা নতুন একটা নিউ নর্মাল হয়ে গেছে, কিন্তু খুবই একটা স্ট্রেঞ্জ ওয়ার্ল্ডে আমরা আছি, যে এটা তো কোনো একটা আমাদের কোনো আগে কখনো হয়নি। তো এটাকে আমরা কিভাবে করব, এবং আমরা জানিও না কি হবে সামনে।
এবং আমরা জানি না যে কি হবে সামনে। তো আমরা যেটা করছি, আমাদের এখানে একটা কোঅর্ডিনেটেড কাউন্সিল আছে, আমরা সেই ডোমেস্টিক ভায়োলেন্স সব অর্গানাইজেশন গুলো উই আর হেল্পিং ইচ আদার বিকজ উই আর অল ইন ইট টুগেদার, এবং আমরা সবাই সবার বেস্ট প্র্যাকটিসেস গুলা ফলো করছি। যেমন ধরুন আমরা যে কাউন্সিলিংটা করি যেটা মেন্টাল হেলথের জন্য খুবই প্রয়োজনীয়, সেটা যেটা আমরা করতাম আগে ইন পার্সন, এবং আমাদের সবগুলো কাজই কিন্তু ফ্রি অফ চার্জ বিকজ অফ উই আর আ নন প্রফিট। সেটা আমরা এখন কিভাবে করব? তো সেটা আমরা ডক্সি মি বলে একটি একটা সিকিউর একটা টেলি মেডিসিন আছে, সেটার মাধ্যমে আমরা করছি, এবং আমরা দেখছি আমাদের ক্লায়েন্টরা সেটাতে খুবই বেনিফিটেড হচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে কেস ম্যানেজমেন্ট গুলা করছি, যেখানে আমরা ক্লায়েন্টদেরকে স্বাবলম্বী করার জন্য যে কাজগুলো আমরা করছি, যেমন আমরা হাউজিং নিয়ে হেল্প করছি, আমরা লিগাল নিয়ে হেল্প করছি, আমরা কাউন্সিলিং, আমরা কেরিয়ার কাউন্সিলিং করছি, আমরা জব প্লেসমেন্ট নিয়ে হেল্প করছি। আমরা মোট কথা সম্পূর্ণ আমাদের যে কাজগুলো আমরা করছি, ইট ইজ এ হোলিস্টিক work that we are doing to empower the survivors. এখন এটা করতে আমাদেরকে অনেক নতুন নতুন কিছু করতে হচ্ছে, কারণ আমাদের প্রথম যে জিনিসটা, একটা কল যখন আসে তখন আমরা কি করি? তখন আমরা একটা ক্রাইসিস ইন্টারভেনশন করি, আমরা সেফটি প্ল্যানিং করি। কিন্তু এখন এই সেফটি প্ল্যানিংটার ধরনটা একেবারেই ডিফারেন্ট হয়ে গিয়েছে, কারণ এখন কেউ যদি বের হয়ে এসে আমাদেরকে ফোন করে সেটা একরকম, কিন্তু কেউ যদি অ্যাবিউজারের সাথে থেকে আমাদেরকে ফোন করার চেষ্টা করে কিংবা না করতে না পারে, কারণ এই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কিন্তু অনেক সাইলেন্ট সার্ভাইভার্স রয়ে গেছেন যারা আমাদেরকে রিচ করতে পারছে না, তাদেরকে আমরা কিভাবে রিচ করব? সুতরাং আমাদেরকে অনেক রকম ক্রিয়েটিভ ভাবে চিন্তা করতে হচ্ছে। যেমন ধরুন একটি এক্সাম্পল দিচ্ছি, যে তাদেরকে রিচ করার জন্য আমরা অনেক আউটরিচ করছি, সোশ্যাল মিডিয়াতে আমরা করছি। তাদেরকে বলা হচ্ছে যে ঠিক আছে, তোমরা একটা কোড ওয়ার্ড একটা রাখো, যে ধরেন অলিভ কিংবা ক্যান্ডেল কিংবা যার জন্য যেটা খুব একটা শব্দ, সেই শব্দটা রাখো, এবং সেই শব্দটা বাচ্চাদেরকে জানিয়ে রাখো, নেবারসদেরকে জানিয়ে রাখো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে জানিয়ে রাখো, যে যদি তোমার সিচুয়েশন খুবই একটা খারাপের দিকে যাচ্ছে, ওই শব্দটা বলে তারা 911 কল করতে পারে, তারা তোমাদেরকে সাহায্য করতে পারে। আরেকটা হচ্ছে, যখন আমরা কমিউনিকেশনটা করছি, যেহেতু আমরা সকলে এখন বাড়ি থেকে রিমোটলি করছি, আমরা একটা সেলফোনের, আমাদের অফিস থেকে সবাইকে একটা সেলফোন দেওয়া হয়েছে, স্পেশালি যারা ক্রাইসিস ইন্টারভেনশন করছেন, তারা যখন তাদের সার্ভাইভার্সের সাথে রিচ করছেন, তাদের সিওরিটিটা কোথায়, যে অ্যাবিউজার ফোন ধরছে নাকি ক্লায়েন্ট ফোন ধরছে। তো সেটার জন্য আরেকটা কোড ওয়ার্ড ইউজ করা হয়, যে সেই কোড ওয়ার্ড দিয়ে টেক্সট করে এনশিওর করা হয় যে আমরা কার সাথে কমিউনিকেশন করছি। এইসব জিনিসগুলো কিন্তু খুবই ক্রিয়েটিভিটির প্রয়োজন হচ্ছে এখন, যে আমরা প্রতিদিন সেটা শিখছি, এবং সেভাবেই আমরা সেটা করার চেষ্টা করছি। এবং আমরা হাউজিং দিয়ে যেটা সাহায্য করি, সেটা হচ্ছে আমাদের অনেক ফেডারেল গ্রান্ট, স্টেট গ্রান্টস আছে, যেটাতে আমরা হাউজিং দিয়ে 1 বছর পর্যন্ত সার্ভাইভার্সদেরকে ফ্রি অফ কস্ট তাদেরকে সেখানে রাখছি, সো দ্যাট ওনাদেরকে যখন আমরা জব প্লেসমেন্ট ইত্যাদি দিয়ে হেল্প করছি, 1 বছরের মধ্যে ওনারা স্বাবলম্বী হয়ে যেতে পারছেন, এবং ওনারা ইচ্ছা করলে ওই বাসাটাতেই ওনারা থাকতে পারবেন, কিংবা সেটা ওনাদের ইচ্ছে, ওনারা সেই লিজটাকে তখন শেষ হয়ে গেলে উনি অন্য জায়গায় যেতে পারেন। এই স্বাবলম্বিতা তাদেরকে এই চয়েসটা দেওয়া হচ্ছে, বিকজ উই ওয়ান্ট দেম টু বি এম্পাওয়ার্ড, উই ডু নট ওয়ান্ট টু বি দেম টু বি ডি-ট্রমাটাইজ, কোথায় থাকবো, কিভাবে থাকবো ইত্যাদি। তো এখন এটা আমাদেরকে করতে হচ্ছে খুব অভিনব ভাবে, আমাদেরকে ল্যান্ডলর্ডসদের সাথে ভালো করে কথা বলে কনভিন্স করতে হচ্ছে যে আমাদেরকে ইন্সপেকশনে যেতে হবে। এটা ফেডারেল একটা গাইডলাইন, যে আমাদেরকে ইন্সপেকশন করতে হয় বিফোর উই লেট আওয়ার টেনেন্টস গেট ইন উইথ সার্ভাইভার্স গো এন্ড লিভ দেয়ার। এটা হচ্ছিল না কোভিড এর মধ্যে, কিন্তু এখন ওনারা সেটাতে করছেন, নমনীয় হচ্ছেন। এবং আমি পরবর্তীতে কথা বলবো যে আর কি জি আসবো আমি আপনার কাছে শুনতে। Chaynika, how the virus will infect the health of Afghan dry fruit industry, especially in the month of Ramadan? It is impacting them in a very grave manner, since you do not find a lot of labor who would be willing to go to the field and expose themselves. So the production is going to come down for certain. And in fact, Ramadan, considering that this virus has affected a lot of livelihood, in fact, one of the reports suggests by Biruni Institute that about 6 million people are out of jobs already. So
So you will definitely see the production going down in the days to come. And in fact, even if the production goes down, the buying capacity amongst Afghans would also go down because of the virus. And I think Ramadan, as some of the people have told me, will not be the same as it was maybe the last year. And it will not be as joyous an occasion as it was supposed to be. And people would like to stay indoors. They are compelled to stay indoors because they don't have money, or they are resorting to other economic techniques, if I could call them. And people have been resorting to begging and a lot of other things which they wouldn't have otherwise done if economically Afghanistan was still working the way it had in the past. And how Taliban are running healthcare drives amidst COVID-19 breakout? Is the pandemic a blessing in disguise for the Taliban? This is precisely what I had argued in the 2 articles I have written. It has turned out to be a blessing in disguise because Taliban at this point of time is looking to establish itself in Afghanistan as a legitimate political actor. So by supporting the government, which is quite unique and which is quite surprising as well, given that they hadn't supported international agencies and they hadn't supported the government in the past. So these health drives, so-called health drives, they're basically monitoring people's BP or their fever or whatever, and then they're sending people who have symptoms to the government hospital, to the government testing agency. That's a good thing. And however, having said that, I would still see this as a very parenthetical kind of approach. So it's very restricted, so they're doing it on a very need-to-know kind of basis. So you coordinate and cooperate with the government only in certain spheres while you continue to not have ceasefire, which has been demanded by the UN, which has been demanded by different agencies. So on the one hand, they are trying to do something to establish themselves as a legitimate political actor in Afghanistan. But at the same time, I think the other requirements and the other impulses of Taliban would perhaps continue to detract from their political legitimacy. And Chanika, will there be a second wave of virus outbreak once restrictions lifted and Iran-Pakistan border will be completely open? Very much. If we can expect a second wave to happen in India, which is completely closed with borders, which still has better infrastructure than Afghanistan, we can expect it to happen in the days to come. At this point, in fact, if I can mention this, one of the first cases to have been reported in Afghanistan was of a person who had traveled from Iran into Afghanistan. So Iran has been pushing people out of from the Iranian borderlands into Afghanistan, and I think at this point in time this has been stopped thanks to the United Nations and other international agencies. So once the borders are open, it's quite likely that there would be more pushes of people into Afghanistan, and with that, a second wave would most likely come to the country. ডক্টর নুসরাত আমিন, আপনি বলছিলেন যে আরো কি কি করছেন সেগুলো যদি বলেন, এবং সেই সঙ্গে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে এই যে ভায়োলেন্স এর ভিকটিম মূলত কারা? মানে আপনাদের কাছে যে ফ্যাক্টস ফিগার আছে তাতে কি নারীরা কতখানি, শিশুরা কিরকম, বা পুরুষরা আদৌ হচ্ছে কিনা সেটাও একটু শুনতে চাই। That is a great question. আসলে আমাদেরকে সবসময় আমরা মনে করি যে এটা একেবারেই নারী ঘটিত, এটা শুধু নারীর জন্যই এই আইনটা, কিংবা এটা শুধু ডোমেস্টিক ভায়োলেন্স শুধু নারীর উপরেই হচ্ছে, এটা একেবারেই একটা ভ্রান্তিমূলক একটা কথা। আমাদের অর্গানাইজেশনে আমরা অনেক পুরুষ মানুষকে আমরা হেল্প করছি যারা ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন। এখানে একটি কথা আমি বলে রাখতে চাচ্ছি যে যেহেতু আমরা ইমিগ্রেন্ট পপুলেশন নিয়ে কাজ করছি এখানে, এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটু ডিফারেন্ট, একটু ভিন্ন, কারণ এখানে ইমিগ্রেশন জড়িত, এবং দেখা যায় যে যেখানে অ্যাবিউজারদের সার্ভাইভার্সদের ইমিগ্রেশনটা অ্যাবিউজার্সদের উপরে নির্ভরশীল, সেখানে কিন্তু ইমিগ্রেশন অ্যাবিউজটা খুবই ওতপ্রোতভাবে জড়িত, এবং পুরুষের ক্ষেত্রে যেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রেও সে একই জিনিসই হচ্ছে। সুতরাং আমরা অনেক পুরুষ মানুষকেও এই ভায়োলেন্স এগেইনস্ট উইমেনের আন্ডারে তাদেরকে আমরা গ্রিন কার্ড করে দিয়েছি, এবং অবশ্যই শিশুরা এটার, বিকজ ডোমেস্টিক ভায়োলেন্স ইজ আ জেনারেশনাল অ্যাবিউজ এবং ইটস আ পাবলিক হেলথ ম্যাটার। সুতরাং আমরা জানি যে যখনই ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে সেটা সবাইকে সেটা ইম্প্যাক্ট করছে, বাসাতে যারাই আছে তাদেরকে ইম্প্যাক্ট করছে, ইনক্লুডিং দ্য চিলড্রেন। সুতরাং এই
ডোমেস্টিক ভায়োলেন্সটাতে শুধু এটা যে একটা মহিলাদের ব্যাপার কিংবা এটা সেটা ঠিক নয়, এটা সকলেরই উপরে সেটা হচ্ছে এবং আমরা সবাইকেই সেটার জন্য হেল্প করার চেষ্টা করছি এবং সেটা দেখা যাচ্ছে যে কোভিড এর মধ্যে আমাদের যারা অর্গানাইজেশনস আমরা অন্যদের সাথেও কথা বলছি, দেখছি যে পুরুষ মানুষরাও ফোন করছেন আমাদের কাছেও, কিন্তু পুরুষ মানুষরাও ফোন করছেন এবং আমরা যেহেতু আমরা চাইল্ড স্পেশালাইজ প্রোগ্রাম এখনো শুরু করিনি, কিন্তু আমরা অন্যদের কাছ থেকে শুনছি যে অনেক অনেক শিশুরাও এটাতে জড়িত হচ্ছে এবং আমি একটা বর্তমানে একটা কেস নিয়ে যেটা করছি সেটা সেখানে দেখছি যে কিভাবে এই কোভিডটাকে হাতিয়ার হিসাবে ধরে, যেহেতু সার্ভাইভারের ইমিগ্রেশনটা অ্যাবিউজারের উপর ডিপেন্ডেন্ট, উনি কিভাবে বারে বারে ওনাকে মনে করে দিচ্ছেন যে তুমি তো এখন কোভিড এর জন্য তুমি তো বের হতে পারবে না, তুমি কোথাও যেতে পারবে না এবং তোমার ইমিগ্রেশন নেই, সেহেতু তোমার সাথে যদি আমার ডিভোর্স হয়ে যায় তাহলে তুমি বাচ্চাকে হারাবে, কারণ বাচ্চাকে তুমি আউট অফ স্টেটাস হয়ে যাবে এবং সিপিএস ইনভলভ হয়েছে এবং এটা নিয়ে আমরা কাজ করছি। তো দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে শুধু একটি মাত্র মানুষ এখানে ইম্প্যাক্টেড না, এখানে সমগ্র পরিবারটি ইম্প্যাক্টেড এবং সেটা মহিলাদের কাজ করতে গিয়ে ডিফিকাল্টিস গুলো কি কি ফেস করেন আপনি, চ্যালেঞ্জেস গুলো কি দেখেন? চ্যালেঞ্জেস গুলো যেটা আমি প্রথমেই বললাম যে আমরা কাউন্সিলিং যেটা সামনাসামনি করা হতো এবং আমরা EMDR বলে একটি নতুন পদ্ধতিতে আমরা কাউন্সিলিং করছিলাম, যেটা রিমোটলি করা সম্ভব নয়, কিন্তু আমরা ডক্সি এর মাধ্যমে যতটুকু সম্ভব সিকিউরিটিটাকে মেনটেন করে, অ্যাকাউন্টেবিলিটিটাকে মেনটেন করে আমরা কাউন্সিলিংটা করছি এবং এখনো পর্যন্ত সেটা আমরা বেশ আমাদের একটা পজিটিভ একটা ফিডব্যাক আমরা পাচ্ছি। কিন্তু এই যে সেফটি প্ল্যানিং যেটা আমরা করতাম, সেফটি প্ল্যানিংটা যেটা আমাদের করা হতো, সেটা কিন্তু এখন আমাদেরকে চিন্তা করতে হচ্ছে আমরা কিভাবে তাদেরকে সেফটি প্ল্যানিংটা করব যারা আমাদেরকে রিচ করতে পারছে না। আমি একটি এক্সাম্পল দিয়ে বলছি সেটা আমরা কিভাবে করছি। আমরা বিভিন্ন আউটরিচের মাধ্যমে, বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে আমরা চেষ্টা করছি যে কিভাবে স্টেক হোল্ডারদেরকে আমরা যদি এটা কোভিডে কিভাবে আমরা সেফটি প্ল্যানিং নতুন ভাবে করছি সেটা যদি আমরা তাদেরকে পৌঁছে দিই, তারা যাদের সাথে কাজ করছেন তারা যদি সেই সংবাদটা সার্ভাইভার্সদেরকে, যারা সাইলেন্ট সার্ভাইভার্স, তাদের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে আমরা তাদেরকে দেখবো যে তারা আমাদেরকে কল করবেন, তারা ডোমেস্টিক ভায়োলেন্স হটলাইনে কল করবেন এবং আমাদের মতো অর্গানাইজেশন এবং অন্যরা যারা আছে তাদেরকে কল করতে পারবেন। যেমন আমি কিছুদিন আগে একটি ট্রেনিং করলাম ইন্টারফেথ মিনিস্ট্রির রেফিউজি ডিভিশনের সাথে, যেখানে ভলেন্টিয়ার্স রেফিউজি, আপনারা জানেন যে যারা রেফিউজি হিসাবে আসেন তারা এমনিতেই ট্রমেটাইজ, তারা একটা হিস্টোরিক্যাল ট্রমা থেকে তারা আসছেন, তারা বিভিন্ন ভাবে অ্যাবিউজ, তারা এখানে আসছেন নতুন একটা দেশে, সম্পূর্ণ নতুন একটা পরিস্থিতিতে, সেখানে অ্যাবিউজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং আমরা দেখি স্ট্যাটিস্টিক্যালি রেফিউজি পপুলেশনে ডোমেস্টিক ভায়োলেন্সটা একটু বেশি। সুতরাং আমরা চিন্তা করলাম কিভাবে এই পপুলেশনকে আমরা রিচ করতে পারি। ইন্টারফেথ মিনিস্ট্রি যারা এদেরকে এই পপুলেশন নিয়ে কাজ করেন তাদেরকে আমরা অফার করলাম একটা ট্রেনিং, যেখানে আমরা তাদেরকে অভিনব ভাবে কিভাবে রিচ করা যায় তাদেরকে, কারণ ওনারা এই পরিবারগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, ওনারা ভলেন্টিয়ার হিসাবে, স্টাফ হিসেবে ওনাদের ওখানে যাচ্ছেন, ওনাদেরকে ফুড ডিস্ট্রিবিউশন করছেন, ওনাদেরকে বিভিন্ন রিসোর্সের সাথে পরিচিত করে দিচ্ছেন। সুতরাং তাদের সাথে একটা ইন্টারাকশন তারা করছেন, ওয়ান অন ওয়ান সোশ্যাল ডিস্টেন্সটাকে মেনটেন করে। তা আমরা তাদের মাধ্যমে এই আমাদের কাজ আমরা কি করি, কিভাবে সার্ভাইভার্স আমাদেরকে রিচ করতে পারে, এই সংবাদটা আমরা তাদের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। এভাবে আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি যে আমরা যেন আমাদের এই সার্ভিসটা এই কোভিড এর সময় যেন আমরা পৌঁছাতে পারি। Chaynika, you know that Afghan peace deal was inked between US and Taliban on February 29th. Why Afghan government was merely a spectator, not a signatory party? Because this deal was primarily, the Doha deal was primarily between the US and the Taliban, because the two sides have been fighting a war for the past 19 years. So there were two separate agreements. The second one was with the Afghan government, except for the fact that the word Afghan government was not really mentioned in it.
So the Afghan government has been reduced to a spectator precisely because of the American interest in Afghanistan, which at this point of time are related only to exiting the country. So they want to pack their bags and leave, and the only way they could have done that was by getting an assurance from the Taliban that the Afghan soil will never be used by any terrorist organization against America, a deal that's a kind of like a promise that they have secured. And since the war was happening between the two sides, it was almost, I would say, I'll use an Urdu word, lazmi, obvious that the deal had to be signed between the two of them. The second deal, which I think is now the bone of contention in the country, is the one that was supposed to kickstart the intra-Afghan dialogue. And I think that is where the government of Afghanistan has been reduced to what I had said, once described as spectators in a cricket match. So the only thing that they do is to cheer or jeer. They're not an active part in the process. So that should be criticized. That has been criticized. But I think there's no way. There's no escaping the fact that the Afghan government has been reduced to nothing but a puppet. And I think the United States of America, to some extent, has to be blamed for it. But then, if they want to exit, they will exit, and they are trying to do that nevertheless, nonetheless. And why Pakistan was given and continues to enjoy more significance in the process than India, despite India is one of the largest donors? That is a very important question, and I think we can go back in history to look at the answers for it. In 1979, when the war in Afghanistan of a different kind had started with the Soviet invasion, the United States of America had depended on Pakistan primarily for routes into Afghanistan. So I think that kind of dependence continued all the way into 2001, all the way till 2019, because the United States of America realizes that Pakistan is almost like a necessary evil. If you do not take it on board, then it's going to cry, it's going to go haywire, it's going to scream. So they have to keep Pakistan on board, and as a result of which India automatically gets excluded from the process. And I think once again, I would hold America responsible for it, because since 1947, the United States of America has had this hyphenated approach where Pakistan and India, they tend to go together. So if you are doing something in Pakistan which is helpful towards Pakistan, America believes that it will create problems for India and vice versa. So all of this, I think, is impacted by the larger geopolitical environment in which we find ourselves, and in which the United States of America has chosen to play certain cards while keeping India out of the peace process. In fact, one of the virtual regional discussions which had happened, which was facilitated by the UN, India were also excluded from that platform, which is quite upsetting. And I think which is also one of the reasons why Khalilzad decided to make a dash to New Delhi a few days ago and suggested that we should talk to the Taliban. So I think somewhere the United States of America is trying to balance a lot of things, but at the same time, I think it has never managed to get its balance right, at least in Afghanistan. And we were mentioning about Zalmay Khalilzad, and he has remarked that the Taliban has a credible role to fight against Islamic State. What are the ideological differences between two Sunni extremist groups, Taliban and ISIS? So apart from the fact that the two organizations work on a different modicum of violence, so ISIS believes in a lot of spectacular violence, and ISIS has a global agenda, if I can call it. So they want to establish a caliphate, which obviously goes beyond the territory of Afghanistan. Whereas Taliban is not just Sunni, it has certain other codes, tribal codes ingrained in it as well. And so there's some kind of like operational differences between the two of them. But apart from that, the two of them are conducting violence, and no one violence is better or worse than the other violence. Every act of violence is condemnable. So there's no difference between the two of them as far as violence per se is concerned, but in terms of their operational capacity, in terms of their ways of going ahead with it, they're different. The statement issued by Zalmay Khalilzad is at best laughable, because an organization which till 2018 was an insurgent group which you had blacklisted all of a sudden becomes your crusader in the fight against ISIS. And the Afghan government and the different Afghan agencies these days are questioning the very existence of ISIS by saying that it's nothing but a de facto
it's nothing but like a shadow organization of the Taliban itself, which it uses to just claim the kind of deniability that it has claimed after attacking the MSF maternity hospital. So there are different views on the existence of ISIS itself, and so this whole idea that the Taliban has been supportive of the United States of America or the other international forces to fight the ISIS, I think, is a little laughable and perhaps not plausible either. ডক্টর নুসরাত, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, যে আপনি যদি ছোট করে বলেন যে আপনাদের এই কাজের ক্ষেত্রে ফেডারেল গভর্নমেন্ট কি ধরনের সাপোর্ট দিচ্ছে এই ডোমেস্টিক ভায়োলেন্স সার্ভাইভারদের অ্যাড্রেস করবার জন্য, এবং অন্যান্য অর্গানাইজেশনগুলো, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো কি ধরনের সহায়তা আপনারা পাচ্ছেন বা কিভাবে সমন্বয়টা হচ্ছে, ছোট করে যদি বলেন আমাদেরকে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি তো আবার আমার আগের কথাটা বলবো যে উই আর অল ইন ইট টুগেদার। শুধু ফেডারেল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্ট একা সবকিছু করতে পারবেন না। এখানে আমাদেরকে সবাইকে ইন্ডিভিজুয়ালি আসতে হবে। আমাদের ফাউন্ডেশনসরা সবাই আমাদেরকে হেল্প করছেন এটাকে অ্যাড্রেস করার জন্য। ফেডারেল গভর্নমেন্ট যেটা করছেন সেটা হচ্ছে যে আমাদের এই এভিকশন, অনেকে দেখা যাচ্ছে যে তারা রেন্ট দিতে পারছেন না, সেখানে এভিকশনটাকে বন্ধ করার জন্য স্টেট গভর্নমেন্টকে তারা একটা সুযোগ দিয়েছেন, এবং স্টেট গভর্নমেন্ট যেটা করছে সেটা হচ্ছে এই এভিকশনের যে রিচটা এটাকে ওনারা স্থগিত করে রেখেছেন যতদিন পর্যন্ত না কোভিডটা, এবং এটা বাড়াচ্ছেন, স্টেট টু স্টেট ডিফার করছে। হিউস্টনে সেটাকে, টেক্সাসে সেটাকে বাড়ানো হয়েছে জুলাই পর্যন্ত। তো এখন আমরা দেখছি যে এটাতে অনেকেই সুবিধা পাচ্ছে, যারা তাদেরকে বাসা থেকে বের করা হচ্ছে না। এখন কথা হচ্ছে যে আর কি করা হচ্ছে। হাউজিংটা একটি বিরাট বড় একটা সুযোগ যেটা হোমলেসনেসকে অ্যাড্রেস করে। কারণ ডোমেস্টিক ভায়োলেন্স যখন আপনি থাকেন, আপনাকে চিন্তা করতে হবে আপনি কিভাবে বেরিয়ে যাবেন। এই আপনাকে একটা মাথার উপর একটা সংস্থানের একটা ব্যবস্থা যদি কেউ করতে পারে, তাহলে সেটা সুবিধা হয় বের হয়ে আসার ক্ষেত্রে একটা ডিসিশন নেওয়ার জন্য। এবং এটা ফেডারেল গভর্নমেন্ট খুব ভালোভাবেই বুঝতে পেরে তারা হাউজিং এর জন্য অনেক বিলিয়নস অফ ডলার্স ওনারা এখন দিচ্ছেন প্রত্যেকটা স্টেটকে, এবং স্টেট সেটাকে রিইম্বার্স করছেন যেন হাউজিংটার কোনো রকম কোনো যেন না হয়। তাছাড়াও লিগাল, এবং এই ডোমেস্টিক ভায়োলেন্সের সাথে কিন্তু লিগাল ইস্যুগুলা ওতপ্রোতভাবে জড়িত। যে কোর্টে যদি হয় প্রোটেক্টিভ অর্ডার লাগবে, ডিভোর্স যদি হয়, কাস্টাডি রাইটস যদি এস্টাবলিশ করতে হয়। সুতরাং এই লিগাল ক্ষেত্রগুলো যেন কোনো রকম ভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য ওনারা অনেক রকম এইডস দিচ্ছেন থ্রু ফেডারেল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এক্সেট্রা। কিন্তু পাশাপাশি আমরা দেখছি আমাদের এখানে অনেক প্রাইভেট ফাউন্ডেশনস আছে, এবং এই প্রাইভেট ফাউন্ডেশনস গুলো আমাদেরকে অনেক রকমের সুযোগ দিচ্ছে যে তারা হেল্প করছে এইসব ক্ষেত্রগুলোতে যেন কোনো ঘাটতি না পড়ে, সেটাতে ওনারা এগিয়ে আসছেন। এবং আরেকটা যেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি দেখছি যে অনেকে আসছেন, যেমন একজন ইন্ডিভিজুয়ালি ওনার 4টা হোটেল আছে, আমাদেরকে খুলে দিয়েছেন। সেই 4টা হোটেলে আমরা শেল্টারে যদি জায়গা না পাই, তাহলে হোটেলে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে প্লেস করতে পারছি। সুতরাং উই আর অল হিয়ার টুগেদার টু হেল্প ইন দিস ক্রাইসিস। Shainika, we are almost at the end of the program, so very briefly, India sent a consignment containing anti-malarial drug hydrochloroquine and other medical aids to over 55 states. What contributions do India, other countries and international NGOs have in Afghanistan? You have just 30 seconds actually. Okay, so India has sent about 50,000 tons of wheat grain to Afghanistan as of now, and currently it's negotiating with Pakistan to allow the transfer of the anti-malarial drug to Afghanistan, which happens to be the only South Asian country which hasn't received any aid from India as far as that is concerned. And as far as the international agencies are concerned, there's IOM, there's WHO, and the Afghan-Japan Communicable Diseases Hospital, and a lot of other organizations such as MSF are actively working in Afghanistan to help the Afghan government, the MOPH, to tackle the crisis today. Dr. Nusrat Amin এবং Chainika Saxena, thank you for joining us. Thank you so much indeed. দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে, এবং এই সময়টাতে বিশ্ব জুড়েই ডোমেস্টিক ভায়োলেন্স বৃদ্ধি পেয়েছে, এবং এই নির্যাতনের শিকার প্রধানত নারীরা, শিশুরা, এবং সেই সঙ্গে কোথাও কোথাও পুরুষরাও। এক ধরনের হতাশাও কোভিড-19 অনেকের মধ্যে
জন্ম দিয়েছে। কাজেই এই সময়টাতে ধৈর্য ধরা এবং সময়ের সঙ্গে খাপ খাইয়ে চলাটাই উত্তম। এবং ডোমেস্টিক ভায়োলেন্সটা শুধুমাত্র এই সময়কার ঘটনা, গোটা বছর ব্যাপী সবসময় আছে। এটিকে কিভাবে আরো নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেটি আসলে দেখতে হবে, এবং সেই জন্য যারা কাজ করছেন তাদেরকেও ধন্যবাদ। অন্যদিকে এই অঞ্চলে অস্থিরতা অশান্তির পেছনে উদ্বেগের বিষয় একটি আফগানিস্তান, এবং আফগানিস্তানকে আসলে একটি স্ট্যাবল রাষ্ট্র হিসেবে আমরা সবাই দেখতে চাই, কেননা তার সঙ্গে তালিবান, আইসিস এই নামগুলো জড়িয়ে আছে, এবং তারা শুধু এই অঞ্চলকেই অস্থির করে তুলেছেন না, তারা একটা বৃহত্তর ধর্মীয় সম্প্রদায় মুসলিমদেরকেও গোটা বিশ্বে আসলে এক মহা সংকটের মধ্যে ফেলে দিয়েছে। কাজে এই সংকট মোকাবেলা করবার জন্য একটা স্থিতিশীল আফগানিস্তানও আমাদের সকলের কাম্য। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।